1949 সালের 26শে নভেম্বর একটি প্রস্তাবনা, 395টি ধারা ও 8টি তফসিল সহ ভারতের সংবিধানটি গৃহীত হয়। সংবিধান রচনার কাজ শেষ করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। কিন্তু কিভাবে রচনা হলো সংবিধান, কি ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে। ভারতের ব্রিটিশ শাসনকাল দুটি পর্যায়ে ভাগ করা যায়, 1773 থেকে 1858 এবং 1858 থেকে 1947 সাল। সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে আমাদের এই দুটি বিষয় নিয়ে আলোচনা করতেই হবে, তারপরে পৌঁছাবো সংবিধানে। তো চলো বন্ধুরা, শুরু করি। 1600 সালে রানী এলিজাবেথের অনুমতিক্রমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য ভারতে আসে। 1608 সালে ইংরেজরা ভারতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে। 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। 1858 সাল সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ সরকার প্রত্যক্ষ শাসন ব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে, যার দরুন 1858 সালে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ হয়। এই আইন অনুসারে মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার তুলে দেওয়া হয়। 1947 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতা লাভ অবধি এই ব্রিটিশ শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। ভারতের ব্রিটিশ শাসনকালকে দুটি পর্যায়ে ভাগ করা যায়, 1773 থেকে 1858 অর্থাৎ কোম্পানির শাসনকাল, 1858 থেকে 1947 সাল অর্থাৎ ব্রিটিশ সরকারের শাসনকাল। রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হয়। এই আইন দ্বারা বাংলার গভর্নর পদটি গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে বাংলার গভর্নর জেনারেল অধীনে আনা হয়। একজন প্রধান বিচারপতি এবং 3 জন সহ বিচারপতি নিয়ে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা লাভ করে। এই আইনে বলা হয়, কোম্পানির কর্মচারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ন্যায্য বেতন ও উপসত্ত্ব ব্যতীত কোনো উপঢৌকন বা পুরস্কার গ্রহণ করতে পারবে না। কোর্ট অফ ডাইরেক্টরস বা পরিচালন সভা ভারতে রাজস্ব, সামরিক বিষয়ক সমস্ত কাগজপত্র ও তথ্য ব্রিটিশ অর্থমন্ত্রীর নিকট পেশ করতে বাধ্য থাকবে। রেগুলেটিং আইনে কিছু ত্রুটি দেখা দিলে 1781-তে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক একটি সংশোধনী আইন পাশ হয়, যা অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। পিটের ভারত শাসন আইন 1784 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণের জন্য পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেন। বিলটি অনুমোদন লাভ করলে তা পিটের ভারত শাসন আইন নামে পরিচিতি লাভ করে। এই আইনের দ্বারা কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপের মধ্যে পৃথকীকরণ ঘটানো হয়। কোর্ট অফ ডাইরেক্টরকে বাণিজ্যিক বিষয় পরিচালনার দায়িত্ব এবং বোর্ড অফ কন্ট্রোলকে রাজনৈতিক বিষয়গুলি নিয়ন্ত্রণের ভার অর্পণ করা হয়েছিল। 1813 সালের চার্টার অ্যাক্ট 1813 সালের চার্টার অ্যাক্ট অনুসারে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লোপ করা হয়। একমাত্র চা ব্যবসার ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া অধিকার রাখা হয়। এই আইন দ্বারা কোম্পানির সনদের মেয়াদ 20 বছর বৃদ্ধি করা হয়েছিল। 1833 সালের চার্টার অ্যাক্ট 1833 সালের চার্টার অ্যাক্টের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে প্রশাসনিক সংস্থায় পরিণতি লাভ করে। এই আইনটি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1833 নামে পরিচিত। এই 1833 সালের সনদ আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেল পদটিকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে আইনমন্ত্রী নামে এক নতুন সদস্য নিযুক্ত হন। 1834 সালে ভারতে প্রথম আইন কমিশন গঠিত হয়। লর্ড মেকলে ছিলেন প্রথম আইনমন্ত্রী। 1853 সালের চার্টার অ্যাক্ট 1853 সালের সনদ আইন কর্তৃক প্রথমবার গভর্নর জেনারেলের আইনগত ও কার্যনির্বাহী কাজের পৃথকীকরণ করা হয় এবং ভারতে
সংসদীয় প্রথার সূচনা ঘটে। গভর্নর জেনারেলের জন্য 6 জন সদস্য বিশিষ্ট 4 জন ভারতীয় থাকবে। একটি পৃথক আইন পরিষদ গঠন করা হয়, যা ভারতীয় আইন পরিষদ নামে পরিচিত। সিভিল সার্ভেন্টদের নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল, যেখানে ভারতীয়রাও অংশগ্রহণ করতে পারবে। এই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য 1854 সালে মেকলে কমিটি গঠন করা হয়। ব্রিটিশ গভর্নমেন্টস রুল, অর্থাৎ ব্রিটিশ সরকারের শাসনকাল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা দেখব ব্রিটিশ সরকারের শাসনকাল, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টস রুল। এবং 3 নম্বর যে পার্ট, সেখানে আমরা দেখব গণপরিষদের গঠন, অর্থাৎ সংবিধানের 3 নম্বর পার্টেই ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সংবিধান সম্পর্কে সম্পূর্ণ জানব। তো আজকে আপাতত এটুকুই। আশা করব নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ব্রিটিশ সরকারের শাসনকাল নিয়ে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।